রাতের কলকাতা, নিস্তব্ধতার চাদরে মোড়া ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের কোনো এক সুরক্ষিত ও দুর্ভেদ্য সেনা আবাসিক এলাকা। বাইরে থেকে দেখলে মনে হবে এটি স্রেফ ভারতীয় সেনাবাহিনীর একটি সাধারণ ক্যান্টনমেন্ট, কিন্তু এই দুর্ভেদ্য প্রাচীরের ভেতরে অত্যন্ত গোপনীয়তা আর কড়া নিরাপত্তার ঘোরাটোপে লুকিয়ে আছে বাংলাদেশের ২৪ পরবর্তী নতুন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অন্ধকারতম এক সিক্রেট। এখানে বসে নেই কোনো সাধারণ পলাতক আসামি, বরং এই সেনা ছাউনির শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কক্ষে বসে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ছায়াতলে এক নতুন ভূরাজনৈতিক দাবার ছক কষছেন বাংলাদেশের ৩ পলাতক এবং প্রবল ক্ষমতাধর সাবেক সেনা জেনারেল। এই তথ্যটি প্রথম যখন জনসম্মুখে আসে, তখন ঢাকার প্রতিরক্ষা এবং গোয়েন্দা মহলে এক নীরব কিন্তু তীব্র ভূমিকম্পন শুরু হয়ে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের রোষানল আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দড়ি থেকে বাঁচতে এই ৩ মাস্টারমাইন্ড, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়ে পালিয়ে সরাসরি আশ্রয় নিয়েছেন ভারতের কোলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই ৩ বিতর্কিত জেনারেলকে এতটা ভিআইপি প্রোটোকল দিয়ে নিজেদের সুরক্ষিত সেনা এলাকায় লুকিয়ে রেখেছে? এটি কি স্রেফ প্রতিবেশী দেশের পতিত স্বৈরাচারের দোসরদের আশ্রয় দেওয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে সাউথ ব্লকের এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান? চলুন এই ৩ জেনারেলের অন্ধকার অতীত, কলকাতার মাটিতে তাদের বর্তমান মিশন এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হওয়া এই চরম মনস্তাত্ত্বিক থ্রেটটি আজ খুব কাছ থেকে ডিকোড করা যাক। পলাতক এই ৩ জেনারেল ৫ই আগস্টের মহাবিপ্লবের পরপরই যখন ভারতে প্রবেশ করেন, তখন ভারতীয় গোয়েন্দারা প্রথম দিকে তাদের কলকাতার অভিজাত সল্টলেক এবং নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসিক কমপ্লেক্সে পরিবারসহ থাকার বন্দোবস্ত করেছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি তাদের বিরুদ্ধে গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ জোগাড় করে গ্রেফতারি পরোয়ানা জারি করতে শুরু করে, তখন ভারত তাদের কৌশল পাল্টায়। সাউথ ব্লক বুঝতে পারে সাধারণ আবাসিক এলাকায় এই হাই প্রোফাইল জেনারেলদের রাখাটা যে কোনো সময় সিকিউরিটি ব্রিজ বা বড় ধরনের লিকের কারণ হতে পারে। তাই রাতারাতি অত্যন্ত গোপনীয়তার সাথে তাদেরকে নিউ টাউন থেকে সরিয়ে কলকাতার একটি দুর্ভেদ্য এবং সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়, যেখানে বাইরের কোনো সাধারণ মানুষ, এমনকি স্থানীয় পুলিশেরও প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এই ৩ জেনারেল কোনো সাধারণ সামরিক কর্মকর্তা ছিলেন না। এরা ছিলেন ফ্যাসিবাদের সেই লৌহবর্ম যাদের উপর ভর করে শেখ হাসিনা বিগত ১.৫ দশক ধরে এক পৈশাচিক রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোর ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বিশ্বস্ত অ্যাসেট হিসেবে পরিচিত ছিলেন মুজিবুর রহমান। অভিযোগ রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভারতের প্রভাব বিস্তারের মূল আর্কিটেক্ট ছিলেন তিনি। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, জুলাই আগস্ট ২০২৪-এর ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের সময় যখন শেখ হাসিনার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল, তখন এই মুজিবুর রহমানই সেনাবাহিনীর ভেতরে একটি কাউন্টার অভ্যুত্থান ঘটানোর এক চরম আত্মঘাতী এবং ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলেন। তিনি তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিলেন। বিচার বহির্ভূত হত্যা, গুম এবং ছাত্র জনতার উপর নির্মম ক্র্যাকডাউনের নেপথ্যের কারিগর ছিলেন এই মুজিবুর রহমান। এদিকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক প্রধান আকবর হোসেনের নাম শুনলে আজও বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা এবং ভিন্ন মতাবলম্বীর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন এবং ২০১৮ সালের নৈশ ভোটের সেই কুখ্যাত মডেলের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি। দেশের ভেতরে আয়নাঘর সংস্কৃতির বিকাশ, বিরোধী দলের নেতাদের গুম, পৈশাচিক নির্যাতন এবং রাজনৈতিক দমনপীড়নের একচ্ছত্র মাস্টারমাইন্ড হিসেবে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তা আক্ষরিক অর্থেই যে কোনো ক্রাইম থ্রিলার সিনেমাকেও হার মানাবে। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ ছিলেন স্বৈরাচারের সরাসরি মেসেঞ্জার অফ ডেথ। জুলাই আগস্টের অগ্নিঝরা দিনগুলোতে যখন ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, তখন এই কবির আহমেদই বিভিন্ন সেনা কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করে শেখ হাসিনার কঠোর পদক্ষেপ নেওয়ার, অর্থাৎ শুট অ্যাট সাইট বা সরাসরি গুলি চালানোর নির্দেশ পৌঁছে দেওয়ার
ভূমিকা পালন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি অত্যন্ত সুকৌশলে বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে যান। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্যটি হলো এই ৩ জেনারেল কলকাতায় বসে স্রেফ অবসর জীবন যাপন করছেন না। গোয়েন্দা সূত্রগুলো বলছে তারা ভারতের সুরক্ষিত সেনা এলাকায় বসে নিয়মিত শেখ হাসিনা এবং ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের অন্যান্য পলাতক শীর্ষ নেতাদের সাথে এনক্রিপ্টেড চ্যানেলে যোগাযোগ রাখছেন। কলকাতার বিভিন্ন গোপন স্থানে ভারতীয় গোয়েন্দাদের উপস্থিতিতে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ছক কষছেন। একজন সাধারণ রাজনীতিবিদ যখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করে, তার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর যখন ৩ জন সাবেক টপ লেভেল ইন্টেলিজেন্স এবং মিলিটারি জেনারেল দেশের বাইরে বসে ভিনদেশি গোয়েন্দাদের সাথে হাত মেলায়। কারণ এই জেনারেলদের কাছে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ গণকাঠামো, ডিফেন্স স্ট্র্যাটেজি, অস্ত্র ভাণ্ডারের গোপনীয়তা এবং স্পর্শকাতর জাতীয় নিরাপত্তার সমস্ত নিখুঁত ব্লুপ্রিন্ট। ভারতে এই জেনারেলদের উপস্থিতি মানেই হল বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সবচেয়ে গভীরতম গোপন তথ্যগুলো আজ মোদির টেবিলের নিচে উন্মুক্ত পড়ে আছে। সাধারণ মানুষের দৃষ্টি এখন একটি জায়গাতেই আটকে আছে, কবে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু জাতীয় নিরাপত্তার অত্যন্ত শীতল, নিরাবেগ এবং স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে দেখলে সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন। শেখ হাসিনা আজ রাজনৈতিকভাবে এক মৃত সত্তা, কিন্তু এই ৩ সামরিক জেনারেল হলেন এক একটি ওয়াকিং নিউক্লিয়ার বোম বা চলমান পারমাণবিক বোমা। তারা রাজনীতি বোঝেন না, তারা বোঝেন ট্যাকটিক্স, তারা বোঝেন স্যাবোটেজ, তারা বোঝেন ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার। দেশের ভেতরে তাদের এখনও অসংখ্য স্লিপার সেল বা অনুগত অফিসার ঘাপটি মেরে বসে থাকাটা মোটেও অস্বাভাবিক নয়। সাম্প্রতিক সময়ে তাদের অনেক অনুসারী গ্রেফতার হয়েছেন। ভারত এই ৩ দেশদ্রোহী জেনারেলকে নিজেদের সেনা ছাউনিতে আশ্রয় দিয়ে মূলত নতুন বাংলাদেশের ঘাড়ের উপর এক অদৃশ্য তলোয়ার ঝুলিয়ে রেখেছে। ভারত এদেরকে ব্যবহার করে যে কোনো মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অস্থিতিশীলতা বা নাশকতা তৈরি করার ট্রাম্প কার্ড নিজেদের হাতে জমিয়ে রাখছে। ক্ষমতার এই রুদ্ধশ্বাস দাবার বোর্ডে বাংলাদেশ সরকার কি পারবে দিল্লির এই সেনা ছাউনির প্রাচীর ভেঙে দেশের সবচেয়ে বড় ৩ শত্রুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, নাকি সাউথ ব্লকের এই অদৃশ্য গেম প্ল্যান নতুন বাংলাদেশের জন্য কোনো অশনি সংকেত নিয়ে আসে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।